যদি তুমি ভাবো ভূতপ্রেত শুধু গল্পে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার ধারণা বদলে দিতে পারে। কারণ গত রাতের পর থেকে অর্ণবের জীবনে যা শুরু হয়েছে তা কোনো সাধারণ ঘটনা নয়, ওটা একটা অভিশাপ। একটা এমন অভিশাপ যেটা জেগে ওঠে শুধুমাত্র রক্তচন্দ্রের রাতে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো অর্ণব জানেই না সে নিজেই এই অশুভ শক্তিকে জাগিয়ে তুলেছে, এবং এখন ওটা তাকে ছেড়ে যাবে না, কোনোভাবেই না। তাহলে শুরু করলাম রক্তচন্দ্রের পিশাচ, অধ্যায় 2, রক্তচন্দ্রের অভিশাপ। ভোর 4:17। হঠাৎই অর্ণবের ঘুম ভেঙে গেল। কোনো শব্দে নয়, কোনো স্বপ্নেও নয়, তবু যেন কেউ তাকে ঝাঁকিয়ে তুলে দিয়েছে। তার বুক ধড়ফড় করছে, শ্বাস ভারী, মনে হচ্ছে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। কিন্তু কি? ঘরটা সম্পূর্ণ অন্ধকার, জানলার বাইরে ঘন কুয়াশা। দূরে কোথাও একটা কুকুর হঠাৎ চিৎকার করে উঠল। তারপর আবার নিস্তব্ধতা। অর্ণব ধীরে ধীরে উঠে বসল। তার শরীর কাঁপছে, হাত দুটো কাঁপছে। সে নিজের হাতের দিকে তাকালো, আর তখনই তার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। তার নখের ফাঁকে শুকনো রক্ত গাঢ় লাল কালচে হয়ে গেছে। অর্ণব হতবাক হয়ে তাকিয়ে রইল। তার মাথার ভেতর গত রাতের স্মৃতি ভেসে উঠল। সে তো গত রাতে শ্মশান থেকে দৌড়ে এসেছিল, ভয়ে আতঙ্কে প্রায় প্রাণ বাঁচিয়ে। কিন্তু তার হাতে রক্ত এলো কোথা থেকে? অর্ণব তাড়াতাড়ি বাথরুমে গেল, কল খুলে হাত ধুতে লাগল। পানি লাল হয়ে গেল, রক্ত ধুয়ে যাচ্ছে। কিন্তু তার মনে হচ্ছে এই রক্ত শুধু হাতের নয়, আরও গভীর কিছু। হঠাৎ তার মাথার ভেতর একটা কণ্ঠ শোনা গেল, খুব ধীরে, খুব ঠান্ডা, ফিসফিস করে, অসম্পূর্ণ। অর্ণব স্থির হয়ে গেল। সে চারদিকে তাকালো। ঘরে কেউ নেই, দরজা বন্ধ, জানলা বন্ধ। তবু কণ্ঠটা আবার এলো, আরো স্পষ্ট, আরো কাছে। অসম্পূর্ণ। অর্ণব কানে হাত চাপা দিল। কে কে সেখানে? কোনো উত্তর নেই, কারণ কণ্ঠটা বাইরের নয়, ভেতরের, তার নিজের মাথার ভেতর। পরদিন সকাল। ধানেশ্বরপুর গ্রাম অস্বাভাবিকভাবে অস্থির। লোকজন দৌড়াদৌড়ি করছে, কেউ চিৎকার করছে, কেউ ফিসফিস করছে। কারণ রাতে একটা অঘটন ঘটেছে। গ্রামের পশ্চিম পাড়ার কৃষক নিতাই পাল, সে নিখোঁজ। সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেছে ঘরের দরজা খোলা, বিছানায় রক্ত, অনেক রক্ত। কিন্তু নিতাই নেই, তার শরীর নেই, কোথাও নেই। গ্রামের লোকজন ভয়ে কাঁপছে, কারণ এটা প্রথম নয়। গত কয়েক মাসে এমন ঘটনা 2 বার ঘটেছে। মানুষ হঠাৎ উধাও হয়ে গেছে, রক্ত পাওয়া গেছে, কিন্তু শরীর কখনো পাওয়া যায়নি। অর্ণব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতর ধীরে ধীরে ঠান্ডা একটা ভয় জমছে, কারণ গত রাতে শ্মশানের সামনে সে একটা ছায়া মূর্তি দেখেছিল। আর আজ একজন মানুষ উধাও। হঠাৎ তার কাঁধে একটা হাত পড়ল। অর্ণব ঘুরে তাকালো। হরিদাস কাকু, গ্রামের বৃদ্ধ, চোখে অদ্ভুত একটা দৃষ্টি।
সে ধীরে বলল, আজ চাঁদ উঠবে। অর্ণব অবাক হয়ে বলল, মানে? বৃদ্ধ আকাশের দিকে তাকালো, তার গলায় ভয় মেশানো শান্তি। আজ চাঁদ অর্ধেক লাল হবে। অর্ণব ভ্রু কুচকে বলল, লাল চাঁদ মানে? হরিদাস কাকু ফিস ফিস করে বলল, যখন পিশাচ তার শিকার পায়, চাঁদ ধীরে ধীরে রং বদলায়। অর্ণবের বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল, কারণ তার হাতের রক্ত এখনো পুরোপুরি ধুয়ে যায়নি। সন্ধ্যা নামল। আকাশটা আজ অদ্ভুত, পুরোপুরি লাল না, তবু স্বাভাবিকও না। চাঁদের চারপাশে একটা লালচে আভা। গ্রামের মানুষ আজ তাড়াতাড়ি দরজা বন্ধ করেছে। কেউ বাইরে বেরোচ্ছে না, কেউ কথা বলছে না। সবাই অপেক্ষা করছে রাতটা কেটে যাওয়ার জন্য। অর্ণব নিজের ঘরে বসে আছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে সবই কাকতালীয়, হতেই পারে, হতেই পারে। কিন্তু রাত 12:17 বাজতেই সব কিছু বদলে গেল। অর্ণবের শরীর হঠাৎ শক্ত হয়ে গেল। তার শ্বাস ভারী, চোখ আধখোলা, মুখে ফিসফিস শব্দ। 108। তার পা নিজেই নড়তে শুরু করল। সে উঠে দাঁড়ালো, দরজা খুলল আর ধীরে ধীরে হাঁটতে শুরু করল পশ্চিমের দিকে, শ্মশানের দিকে। শ্মশানের পথটা আজ অন্যরকম। মাটির গন্ধ ভারী, বাতাসে পোড়া চন্দনের গন্ধ, তার সাথে মিশে আছে কাঁচা রক্তের গন্ধ। অর্ণব দাঁড়িয়ে আছে পুরনো বটগাছের নিচে। হঠাৎ তার চোখে পড়ল মাটিতে কিছু পড়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, আর তারপর তার শরীর জমে গেল। ওটা নিতাই পালের দেহ। কিন্তু দেহটা সম্পূর্ণ নয়। বুকের মাঝখান ফাঁকা, হৃৎপিণ্ড নেই। কিন্তু তার গলা থেকে অন্য কণ্ঠ বেরোল, গভীর, খসখসে। 107। তার সামনে বাতাসে ধীরে ধীরে গড়ে উঠল আগুনের ছায়া। রুদ্রানন্দ, পোড়া মুখ, লাল চোখ, ভয়ঙ্কর হাসি। সে বলল, তুই বুঝতে পারছিস না অর্ণব, তুই আর আমি আলাদা নই। অর্ণবের মাথার ভেতর স্মৃতি ভাঙতে শুরু করল। সে দেখতে পেল গতরাতে সে শ্মশান থেকে ফিরে আসেনি, বরং সে এগিয়ে গিয়েছিল। পিশাচ তার শরীর স্পর্শ করতেই একটা লাল আলো তার ভেতরে ঢুকে গিয়েছিল, রুদ্রানন্দের আত্মার অংশ। এখন পিশাচ সম্পূর্ণভাবে বেরোতে পারে না, তাই সে অর্ণবের শরীর ব্যবহার করছে। অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল। আমি এটা করিনি, আমি করিনি। রুদ্রানন্দ হাসল। তুই করেছিস, কিন্তু তোর মনে নেই তুই আমার 107তম বলি নিয়েছিস। অর্ণবের চোখ জ্বলে উঠল। তার নখ বড় হয়ে যাচ্ছে, দাঁত ধারালো, তার শরীর বদলাচ্ছে। শ্মশানের বাতাস হঠাৎই ভারী হয়ে উঠল। চারপাশে যেন অদৃশ্য আগুন জ্বলছে। অর্ণব মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। তার চোখ অস্বাভাবিকভাবে জ্বলছে, তার নখ ধীরে ধীরে লম্বা হচ্ছে, তার দাঁত ধারালো হয়ে উঠছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে রুদ্রানন্দের আগুনে তৈরি ছায়া। পোড়া মুখ,
লাল চোখ, ভয়ঙ্কর হাসি। রুদ্রানন্দ ধীরে বলল, অনেক বছর অপেক্ষা করেছি, আজ আমার সাধনা সম্পূর্ণ হবে। ঠিক তখনই শ্মশানের পেছন দিক থেকে মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে এলো, গভীর, গম্ভীর, প্রাচীন। ওম কালী কালী মহাকালী, অঘোরে শক্তি প্রকাশ। রুদ্রানন্দ থেমে গেল, তার চোখে হঠাৎ রাগ জ্বলে উঠল। অন্ধকার ভেদ করে একটা ছায়া সামনে এগিয়ে এলো। হরিদাস কাকু, গ্রামের সেই বৃদ্ধ, কিন্তু আজ তিনি আগের মতো শান্ত নন, তার চোখে অদ্ভুত আগুন। তার হাতে একটা ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল চন্দনের তিলক। তিনি গর্জে উঠলেন, রুদ্রানন্দ, তোর সাধনা আজ এখানেই শেষ। হরিদাস কাকু ধীরে ধীরে এগিয়ে এলেন, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। হঠাৎ তিনি ত্রিশূলটা মাটিতে সজোরে গেঁথে দিলেন, তারপর চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু করলেন। ওম অঘোরায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ। মন্ত্রের শব্দ যেন চারপাশের বাতাসকে কাঁপিয়ে তুলল। হঠাৎ শ্মশানের নিস্তব্ধতা ভেঙে গেল। চারপাশের বাতাস পাগলের মতো ঘুরতে শুরু করল। শুকনো ধুলো, ছাই সব আকাশে উড়ে উঠল। আকাশ যেন লাল হয়ে উঠছে। আগুনের মতো এক অদ্ভুত আলো বাতাসে ঘূর্ণি তৈরি করছে। অর্ণব হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। তার মুখ থেকে বের হতে লাগলো দুটো আলাদা কণ্ঠ, একটা তার নিজের, আর একটা ভয়ঙ্কর, কর্কশ রুদ্রানন্দের। রুদ্রানন্দ গর্জে উঠল, সে আমার, তার রক্তে আমি সম্পূর্ণ হব। হরিদাস কাকু ধীরে চোখ খুললেন। তার গলায় ভয় নেই, শুধু এক ঠান্ডা নিশ্চয়তা। ভুল করেছিস, শেষ বলি তুই পাসনি। রুদ্রানন্দ হঠাৎ থমকে গেল, তার চোখ আগুনের মতো লাল হয়ে উঠল। অসম্ভব। হরিদাস কাকু এক পা এগিয়ে এলেন, তার ঠোঁটে হালকা হাসি। কারণ তোর গণনায় ভুল আছে। তিনি নিচু গলায় বললেন, 108তম বলি ইতিমধ্যেই হয়ে গেছে। পুরো শ্মশান এক নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, আগুনের আলো নিভে এলো। অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু সে আর আগের অর্ণব নয়। তার চোখ সম্পূর্ণ লাল, তার ঠোঁটে একটা অস্বাভাবিক শান্ত হাসি। সে ধীরে বলল, 108তম বলি অনেক আগেই সম্পূর্ণ হয়েছে। হরিদাস কাকুর হাত কাঁপতে লাগল। তিনি ফিসফিস করে বললেন, তুই কি বলছিস? অর্ণব মাথায় একটু কাত করল। তার গলা থেকে ভেসে এলো দুইটা কণ্ঠ, একটা তার নিজের, আরেকটা গভীর, ভয়ঙ্কর রুদ্রানন্দের। একসাথে। যখন রুদ্রানন্দকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, যে লোক আগুন ধরিয়েছিল সেই ছিল শেষ বলি। এক মুহূর্তে
হরিদাস কাকুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার ঠোঁট শুকিয়ে গেল। তুই জানলি কি করে? অর্ণব ধীরে ধীরে এগিয়ে এলো। প্রতিটা পায়ের শব্দ শ্মশানের নীরবতায় কেঁপে উঠছে। তার চোখ জ্বলছে ঠিক আগুনের মতো। সে ফিস ফিস করে বলল, কারণ সেই লোকের বংশধর এখনো বেঁচে আছে, আর তার রক্তেই আমার জন্ম। বাতাস থেমে গেল, শ্মশান নিঃশব্দ। হরিদাস কাকু কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন। তার চোখে আতঙ্ক, তার কণ্ঠ ভেঙে গেল। আমি। অর্ণবের হাসি ধীরে ধীরে বড় হতে লাগল, আরো বিকৃত, আরো ভয়ঙ্কর। সে বলল, হ্যাঁ কাকু, তুমি সেই বংশের শেষ মানুষ। হরিদাস কাকু ধীরে ধীরে পেছাতে লাগলেন, তার চোখে স্পষ্ট ভয়। তিনি কাঁপা গলায় ফিস ফিস করে বললেন, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম। এক মুহূর্তের জন্য অর্ণব থেমে গেল। তার চোখে জল চিকচিক করল। তার ভেতরে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে, মানুষ আর পিশাচের। কিন্তু ঠিক তখনই আকাশের চাঁদ ধীরে ধীরে রক্তের মতো লাল হয়ে উঠল। রুদ্রনন্দ চেঁচিয়ে উঠল, এখন। সেই শব্দ যেন অর্ণবের আত্মার ভিতর ঢুকে গেল। তার চোখ এক নিমিষে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। কোনো অনুভূতি নেই, কোনো দয়া নেই, শুধু ক্ষুধা। পরের মুহূর্তেই সে একটা হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ল হরিদাস কাকুর দিকে। তারপর শুধু চিৎকার, যেটা ধীরে ধীরে মিলিয়ে গেল শ্মশানের নিঃসঙ্গ বাতাসে। তারপর সম্পূর্ণ নিস্তব্ধতা। পরদিন ভোরে গ্রামের কয়েকজন মানুষ শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা থেমে গেল। তাদের মুখে ভয় জমে গেল, কারণ মাটির উপর পড়ে আছে একটা নিথর দেহ, হরিদাস কাকু। তার বুকের মাঝখান সম্পূর্ণ ফাঁকা, যেন কেউ নির্মমভাবে তার হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়েছে। গ্রামের মধ্যে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকজন ফিস ফিস করতে লাগল, এটা মানুষ করতে পারে না, এটা অভিশাপ। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু একটা জিনিস সবাই অনুভব করছে, এটা শুধু শুরু। অর্ণব সে নিজের ঘরেই আছে। নিঃশব্দ রাত, জানালার বাইরে হালকা বাতাসের শব্দ। সে শান্তভাবে ঘুমাচ্ছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন পৃথিবীর কোনো অশান্তি তাকে ছুঁতেও পারেনি, যেন কিছুই ঘটেনি। কিন্তু তার বালিশের নিচে অন্ধকারের গভীরে লুকিয়ে আছে একটা শুকনো কালচে হৃৎপিণ্ড, যেটা যেন এখনো মৃদু মৃদু স্পন্দিত হচ্ছে। সেই রাত, ঘরটা অন্ধকারে ডুবে আছে। শুধু একটা মোমবাতি, তার কাঁপা আলোয় দেয়ালে বিকৃত
বিকৃত ছায়া নাচছে। অর্ণব ধীরে ধীরে এসে দাঁড়ালো আয়নার সামনে। সে নিজের চোখের দিকে তাকালো, কিন্তু আয়নায় সে একা নয়। তার ঠিক পেছনে অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল রুদ্রানন্দ। তার ঠোঁটে সেই একই বিকৃত হাসি। কিন্তু এবার তারা আলাদা নয়। আয়নায় দেখা যাচ্ছে একই মুখ, একই চোখ, একই ভয়ঙ্কর শীতল হাসি। অর্ণবের ঠোঁট ধীরে নড়ল। একটা ফিসফিস শব্দ। এখন বাকি পুরো গ্রাম। ঠিক তখনই আকাশে ঝুলে থাকা লাল চাঁদটা ধীরে ধীরে রং বদলাতে শুরু করল। লাল থেকে গাঢ়, আরো গাঢ়, শেষে সম্পূর্ণ কালো। এখন প্রশ্ন, অর্ণব কি পুরোপুরি পিশাচ হয়ে গেছে, নাকি তার ভেতরে এখনো মানুষটা বেঁচে আছে? অধ্যায় 3-এ কি পুরো গ্রাম ধ্বংস হবে, নাকি কেউ জানে এমন গোপন মন্ত্র যা রুদ্রানন্দকে চিরতরে শেষ করতে পারে? গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনার কাছে কোনো ভূতের ঘটনা বা গল্প থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।